আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আজকে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, সবাই কি অবস্থা সবার? আজকে আমরা ওই গত ক্লাসের পরে যে কয়েকটা ম্যাথ বাকি ছিল, যে ওই যে টাইপ 5-এর সরলরেখার সমীকরণে সেই ম্যাথ দুটাও করব এবং সাথে সাথে আবার আমরা নতুন একটা টাইপে চলে যাওয়ার চেষ্টা করব। যাই হোক, এখানে অনেকেই কমেন্ট করেছো যে শারমিন খান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহির আসিফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শারমিন খান বলছো কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এইচএসসি পাঠশালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদব স্যার, আদব। তানজিলা ইসলাম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম ভুঁইয়া বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আজকের ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে উপস্থিতি একটু কম, কারণ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, হয়তো অনেক জায়গায় বিদ্যুতের বিভিন্ন লাইনের সমস্যা হতে পারে। তো আমরা আচ্ছা, কিশোর কুণ্ড বলছো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দেব। তোমরা যারা দেখছো আজকের ক্লাসটা সবাই শেয়ার করে দাও, তোমাদের নিজ নিজ টাইমলাইনে শেয়ার করো, এবং বিভিন্ন গ্রুপ আছে, যে গ্রুপগুলো আছে তোমাদের রিলেটেড যে গ্রুপগুলো, সেই গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আর আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। আচ্ছা, সাউন্ড অবশ্যই শোনা যাচ্ছে আশা করি, যেহেতু তোমরা রিপ্লাই করতেছো এবং আমার হোয়াইট বোর্ড আছে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা তাহলে এখন আজকে হচ্ছে লেকচার 9, লেকচার 9-এ আছি আমরা। এর আগে আমরা লেকচার 8 পর্যন্ত সরলরেখা পড়েছিলাম। সরলরেখা এটার ক্ষেত্রে আমাদের আর কয়েকটা লেকচারে সরলরেখাটা শেষ হয়ে যাবে। এরপর আমি সরলরেখার এমসিকিউ পড়ানোর চেষ্টা করব। এমসিকিউতে তোমাদের দেখাবো যে খুব সহজে, খুব কম সময়ে যে কিভাবে এমসিকিউ সলভ করতে হয়, সেই বিষয়গুলো দেখাবো। আর তোমরা যারা যারা দেখছো, তোমাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে তোমরা সবাই শেয়ার করে দাও। এটা এই এই গ্রুপেও শেয়ার করতে পারো এবং অন্যান্য গ্রুপেও শেয়ার করতে পারো, তোমাদের যে তোমাদের নিজস্ব টাইমলাইনেও শেয়ার করতে পারো। তো এখানে অনেকে জয়েন করছো। আচ্ছা, এমডি সামির হাসান বলছে এই মাত্র জয়েন হলাম। আচ্ছা, তোমাকে স্বাগতম, শুভেচ্ছা। আচ্ছা, কুশল কুণ্ড বলছে অল ওকে, থ্যাংক ইউ এমডি সামির। আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। রাকিব স্প্যারো বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শারমিন খান বলছো জি স্যার, সব ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা দেখছি অনেকেই যুক্ত হয়েছো। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যার যার বন্ধুরা আছে যারা এইচএসসিতে পড়ে, সবাইকে মেনশন করে দাও। সবাইকে মেনশন করে দাও যে আজকের ক্লাসটা যেন সবাই দেখতে পারে একযোগে। তো আমাদের এদিকে প্রচুর বৃষ্টি চট্টগ্রামে। তোমাদের কে কোথা থেকে দেখছে এবং ওদিকের কি অবস্থা, বৃষ্টি হচ্ছে কিনা? তো আর আগামী কালকে থেকে তো সারা দেশে একদম কঠোরভাবে লকডাউন। সবাই নিজের ঘরে থাকার চেষ্টা করো এবং ঘরে থেকে যতটুকু পারা যায় ততটুকু তোমাদের পড়াশোনায় এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। যেহেতু শেষ পর্যন্ত তোমাকেই পরীক্ষা দিতে হবে, এইচএসসি পরীক্ষাটা তোমাকেই দিতে হবে, অন্য কেউ এসে তো তোমার পরীক্ষাটা দিবে না, তাই না? তো তোমাকে যেহেতু পরীক্ষা দিতে হবে, তোমাকে প্রিপারেশন তোমাকেই নিতে হবে। যে কোনো সময় যারা এই যে 2021 বেচের আসলে যে কোনো সময় তো পরীক্ষা হয়ে যেতে পারে, ঠিক আছে? আর 22 বেচেরও সিলেবাস কমাই দিছে, যেহেতু তোমরা সেই কম সিলেবাসটা যত তাড়াতাড়ি সম্ভব এটা কাভার করে ফেলার চেষ্টা করো। এর এর পাশাপাশি যদি পারো, তাহলে যাদের সম্ভব হয় তারা অ্যাডমিশন টেস্টের যে প্রিপারেশন, ওই প্রিপারেশনটাও আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটার সাথে পরিচিত হতে পারো, আস্তে আস্তে নিতে পারো প্রিপারেশন। এই যে তোমাদের এখন অনলাইনে অনেক সুযোগ, ঠিক আছে? অনলাইনে প্রচুর সুযোগ। অনলাইন থেকে পড়ালেখা যারা করতেছে তারা অনলাইনের প্রিপারেশন নিয়ে অনেকে ভালো করতেছে অনেক জায়গায়। যেখানে অনেকে আগে হতো কি, মানে বিভিন্ন জায়গায় যে ভালো টিচারগুলো আছে সেই ভালো টিচারগুলো থেকে গুটি সংখ্যক স্টুডেন্ট পড়তে পারতো, কিন্তু এখন হচ্ছে সবাই পড়তে পারতেছে, ঠিক আছে? এটা হচ্ছে অনলাইনের একটা সুবিধা। করোনা কালের কয়েকটা প্রচুর এটা করোনার প্রচুর ইফেক্ট আছে, নেগেটিভ ইফেক্ট। একটা পজিটিভ ইফেক্ট হচ্ছে যে আমরা অনলাইনে অভ্যস্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে। অনলাইন জগতে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে।
তো সেক্ষেত্রে তোমরা সবসময় চেষ্টা করবা হচ্ছে অনলাইন থেকে ভালো কিছু নেয়ার, ঠিক আছে? মানে অনলাইনে তোমাদের সময় নষ্ট হয় সে ধরনের কোনো কিছুই করবে না। বিশেষ করে এইচএসসিতে কখনোই এটা সাপোর্ট করার মতো না। কারণ হচ্ছে এইচএসসিতে অবশ্যই তোমাকে এইচএসসির প্রিপারেশন নিয়ে তোমাকে পরবর্তী লাইফটার দিকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ অ্যাডমিশন টেস্টে যে বিষয়গুলো থেকে কোয়েশ্চেন হবে সেগুলো কিন্তু এইচএসসির বই থেকেই হবে। সেজন্য এইচএসসি সম্পর্কে পূর্ণ একটা ভালো ধারণা রাখতে হবে তোমাকে। সেজন্য কখনোই এইচএসসিতে হেলাফেলা করবে না। এইচএসসি তোমাদের জীবনটাকে বদলে দিতে পারে, পজিটিভ দিকে বদলে দিতে পারে অথবা নেগেটিভ দিকে বদলে দিতে পারে। একদম ক্লাসে সব সময় রোল নাম্বার 1 ছিল, তারপর এইচএসসিতে ভালো না করার কারণে একদম তলানিতে পড়ে যেতে পারে। ক্লাসে সব সময় পিছনে ছিল, এইচএসসিতে ভালো করে অ্যাডমিশন টেস্টে ভালো কোথাও টিকে গেছে, তারপর তার লাইফটা অন্যরকম উচ্চতায় চলে যেতে পারে। সেজন্য এইচএসসিটা এবং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট সময়। কখনোই মিস করবা না, কখনোই সময় নষ্ট করবা না। তোমরা সব সময় চেষ্টা করবা সময়টাকে যথোপযুক্ত ব্যবহার করতে, তাহলে পরবর্তীতে তোমার 50-60 বছর তুমি সুখে কাটাইতে পারবা। শুধু 2টা বছর 3টা বছর কষ্ট করো, তাহলে সেই কষ্টের ফল কিন্তু তুমি 50-60 বছর যত বছর বাঁচো তত বছরই ফলটা পাবা। তো যাই হোক, এখানে অনেকেই বলছো যে আচ্ছা, অনেকেই মেনশন করছো জি স্যার সব ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা কিশোরকুণ্ড বলছো খুলনা থেকে, আচ্ছা খুলনা থেকে দেখছো আমরা চট্টগ্রাম অনেক দূরে। খুলনায় বৃষ্টি হচ্ছে না, আচ্ছা চট্টগ্রামের এদিকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা রুবেল মোহাম্মদ বলছে কিছু করার নাই, আচ্ছা মিতানুর, আচ্ছা এমডি সামির মুন্সিগঞ্জ এবং এখানেও বৃষ্টি হচ্ছে, আচ্ছা মুন্সিগঞ্জে বৃষ্টি হচ্ছে। সামিউল সামি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে একজন বলছে স্যার অ্যাডমিশনের জন্য কি পুরো বই পড়তে হবে কিনা? আমার মনে হয় পুরো বই পড়তে হবে, তবে এখনো কেউ শিওর না। কারণ গতবারে যেখানে পরীক্ষায় হয় নাই, ঠিক আছে, তাদের জন্য পুরো বইটাই দিছিল। অ্যাডমিশনের জন্য কোনো কাটসাট করে না, কখনোই করে না। অ্যাডমিশনের জন্য তোমাকে পুরো প্রিপারেশন নিতে হবে। সে এইচএসসিতে যাই থাকুক, আমার মনে হয় অ্যাডমিশনে পুরোপুরি বইটাই থাকবে। কারণ যেসব বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে যে পরীক্ষাগুলো নাই, তারা হচ্ছে স্বায়ত্তশাসিত, এখানে গভর্নমেন্টের কোনো হাত নাই। এখানে যদি তারা বলে পূর্ণ সিলেবাস পূর্ণ বই থেকে নেবে, তাহলে কিছু করার নেই। যদি বলে শর্টকাট যার সিলেবাস যেরকম সেই অনুসারে পরীক্ষা হবে, তাহলেও কিছু করার সুযোগ নেই। সেজন্য আমার মনে হয় তারা পূর্ণ বই থেকেই হয়তো এটা তোমার পরীক্ষাটা নিতে পারে। সেজন্য তোমাদের উচিত হবে হচ্ছে তাড়াতাড়ি তোমাদের সিলেবাসটা শেষ করে, শর্ট সিলেবাস শেষ করে, এর পাশাপাশি যদি সময় থাকে তাহলে বাকি সিলেবাসগুলোও মেনটেন করবা। সবচেয়ে এখন বেশি পড়বে হচ্ছে এমসিকিউ। কোনো কারণে যদি 21 বেস যারা আছে তাদের কথা বলছি, সবচেয়ে বেশি যেটা পড়বা সেটা হচ্ছে এমসিকিউ। কারণ হচ্ছে তুমি যদি কোনো কারণে যদি 2021-এ যদি পরীক্ষা না হয়, তাহলে তোমরা যেন ওই এমসিকিউগুলোর রিলেটেড যে কোয়েশ্চেনগুলো বিভিন্ন জায়গায় মেডিকেলে বলো, তারপরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা এমনি ইউনিভার্সিটি বলো, যেখানে আসুক না কেন সব জায়গায় যাতে তুমি এগিয়ে থাকো, সেজন্য এমসিকিউ রিলেটেড পড়াগুলো বেশি গুরুত্ব দিবা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এমসিকিউকে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু তোমরা বেশি গুরুত্ব দিবা হচ্ছে এমসিকিউকে, এবং সৃজনশীল রাখবা পাশাপাশি, কিন্তু বেশি টাইম দিবা হচ্ছে এমসিকিউতে, যাতে এটা অ্যাডমিশনেরও প্রিপারেশন হয়ে যায়। আচ্ছা এরপরে এস রামিম, আচ্ছা রামিমের নামটা আমি গতদিন ভুল বলেছিলাম, সরি। এস রামিম হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জয় দাস সিলেট থেকে, এখানেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আচ্ছা সিলেট অনেক দূরে আমাদের থেকে, আমি অবশ্য সিলেটে গিয়েছি বেশ কয়েকবার। তারপরে এমডি সামির হাসান বলছে নেগেটিভ না হোক ইনশাল্লাহ পজিটিভই হবে। আচ্ছা এটা হয়তো কি সম্পর্কে বলছিলাম, নেগেটিভ ইম্প্যাক্ট সম্পর্কে বলছিলাম মনে হয়, নেগেটিভ। আচ্ছা এরপরে হচ্ছে খাই রুকুম আনহা কেয়া, আসসালামু আলাইকুম। এস রামিম, আমি কিশোরগঞ্জ থেকে, আমাদের এখানেও বৃষ্টি হইতেছে। আচ্ছা কিশোরগঞ্জ থেকে, আচ্ছা আচ্ছা। এই গ্রুপে বাংলাদেশের প্রায় সব জেলারই স্টুডেন্ট আছো। এটা একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেখানে খুব সবাই মিলে একটা সুন্দর প্ল্যাটফর্ম আসলে এই গ্রুপটা। সবাই এখান থেকে আশা করি উপকৃত হচ্ছে। নৌসিন বিন্দে বাহার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয় দাস, ঢাকা ভার্সিটিতে আবেদন করতে হলে কত পয়েন্টের প্রয়োজন? বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা ভার্সিটিতে 2টা মিলে 8.5, সব সময় 8.5 অথবা 9 এরকম থাকে। তো এটা হচ্ছে তোমার এইচএসসিটা কেমন হয় সেটার উপর ডিপেন্ড করবে। যদি O2 পাস দিয়ে দেয়, দেখা যাবে বেশিরভাগ স্টুডেন্টই কি A+ পেয়ে গেছে, তখন হয়তো 8.5 দিবে। আর অনেক ক্ষেত্রে 9 দেয়, মেডিকেলে 9 থাকে,
তারপরে অন্যান্য ভার্সিটিতে এটা ডিপেন্ড করে, যেমন চিটাগাং ইউনিভার্সিটিতে থাকে হচ্ছে 7.5 7.5 8 এরকম। তো তোমরা সব যেখানে দিতে পারো অ্যাডমিশন টেস্টে সব জায়গায় দিবা, সব জায়গা থেকে তারপরে টিকলে তারপরে চয়েস করতে পারবা। এরকম করবা না যে আমি ওইটাতে টিকবো না, মনে হয় ওইটাতে যাবো না, এই জন্য দিব না, এত দূরে কেন, এসে কিছু মনে রাখবা না। সব জায়গায় পরীক্ষা দিবা, যেখানে টিকো সেখানেই সেখান থেকে তোমরা বাছাই করতে পারবা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বলছো রামিম, ওয়েলকাম। এমডি সামির হাসান, পড়া কখন স্টার্ট করবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে একটু বেশি হয়ে গেছে ইন্ট্রোডাকশন, তাহলে আজকে পড়াটা শুরু করে দিই তোমাদের সবাইকে। আচ্ছা, এখানে আলবিত হাসান রিপন বলছো ঠাকুরগাঁও। আচ্ছা, ঠাকুরগাঁও থেকে তোমাকে শুভেচ্ছা। আচ্ছা, শুরু করে দিই আমরা। আচ্ছা, আমরা গত ক্লাসে যতটুকু পড়েছিলাম সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ নির্ণয়ের চেষ্টা করতেছি, ঠিক আছে? ওই সরলরেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বেসিকটা গত ক্লাসের আগের ক্লাসে দিয়েছিলাম, টাইপ 5-এর বেসিকগুলো। তোমরা এর আগের ক্লাসে মানে হচ্ছে লেকচার 7-এ আমি বেসিকগুলো দিয়েছি, সেই লেকচার 7টা তোমরা দেখে নিতে পারো। লেকচার 7-এর বেসিকগুলো দিয়ে আজকে ম্যাথ করব, এবং সেই ম্যাথের পাশাপাশি আমি বেসিকগুলোও বলে দিব। তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমরা যদি এই ভিডিওটাও দেখো তাহলে কিন্তু তোমরা এই যে বেসিক আইডিয়াগুলো সেগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। আমি এখানে প্রথমে বেসিক লিখবো না, সরাসরি আমি ম্যাথে চলে যাচ্ছি। ম্যাথ নিয়ে ওখানে ম্যাথের ভিতরেই যে বেসিকটা আসবে সেটা আমি একটু আলোচনা করব, যেহেতু বেসিকের ক্লাসটা আছে। এটা হচ্ছে লেকচার 7। আচ্ছা, আমরা এখন তাইলে লেকচার 9 শুরু করে দিই। এই জিনিসটা আমি মুছে ফেলি, এগুলো আর দরকার নাই। এখন আমরা একটা কোয়েশ্চেন লিখি। কোয়েশ্চেনটা হচ্ছে x প্লাস বিওয়াই ইকুয়ালস টু সি, এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু সি, এবং x cos আলফা প্লাস y sin আলফা, এবং x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p। একই সরল রেখা নির্দেশ করলে p এর মান, একই সরল রেখা নির্দেশ করলে p এর মান ABC তে প্রকাশ করো। p এর মান ABC তে প্রকাশ করো, ABC তে প্রকাশ করো। আচ্ছা, এখানে বলছে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, সেই দুইটা সরলরেখায় দুইটা সমীকরণে একই সরলরেখা নির্দেশ করে। তাহলে একই সরলরেখা নির্দেশ করে, একই সরলরেখা যেহেতু নির্দেশ করে, তাহলে বলা যায় এটাও যে এই সমীকরণটাও যে সরলরেখার, এই সমীকরণটাও সেই সরলরেখার। তাহলে আমরা সমাধানটা শুরু করে দিই। সমাধান দেখো, আমরা যেটা দেয়া আছে আগে সেটা লিখে ফেলি, ঠিক আছে? দেওয়া আছে, একটা দেওয়া আছে হচ্ছে x প্লাস বিওয়াই ইকুয়ালস টু সি, আরেকটা দেওয়া আছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p, ঠিক আছে? তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এখন এখানে বলা হচ্ছে যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ একই সরলরেখা নির্দেশ করে। যেহেতু একই সরলরেখা নির্দেশ করে, তাহলে আমরা বলতে পারবো x এর সহগ এখানে যা এখানেও তা, y এর সহগ এখানে যা এখানেও তা হবে। অর্থাৎ এখানে x এর সহগ, এই যে এখানে যেটা, এখানেও কিন্তু x এর সহগ, এই দুইটা সমান হবে। যদি দুইটা সমীকরণ মিলে একই সরলরেখাকে নির্দেশ করে, তাহলে x এর সহগ, প্রথমটার x এর সহগ এবং এটার x এর সহগ দুটোটা সমান হবে, y এর সহগও সমান হবে, কনস্ট্যান্ট টার্মও সমান হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু 1 ও 2 নং সমীকরণ, ঠিক আছে? তোমরা একটা কাজ করবা, আমি লেখার সাথে সাথে লিখে ফেলবা, কারণ হচ্ছে আমি এখানে যেহেতু বোর্ডের সব লিখে একসাথে লেখা যায় না, আমাকে মুছতে হবে, সেজন্য তোমরা একটা কাজ করবা, আমার লেখার সাথে সাথে লিখে ফেলবা। তাহলে যেহেতু 1 নং 2 নং সমীকরণ একই সরলরেখা নির্দেশ করে,
আচ্ছা, এখানে বেসিক কয়টা পাচ্ছি সেই জিনিসটা আমি একটু এখানে লিখে রাখি। আমরা একটা বেসিক পেলাম, একটা বেসিক মানে একটা স্টার দাও। একটা বেসিক সেটা কি, যদি দুইটা সমীকরণ মিলে একই সরলরেখা নির্দেশ করে তাহলে এক্স এর সহগ ওয়াই এর সহগ কনস্ট্যান্ট টার্ম এগুলো সবাই কি হবে, সমান হবে। এগুলো তোমরা জানো অনেকেই নির্দেশ করে। সুতরাং এভাবে দিতে পারো যে এ ইকুয়ালস টু কজ আলফা, তারপরে হচ্ছে বি ইকুয়ালস টু কি সাইন আলফা, তারপরে কি সি ইকুয়ালস টু কি পি। এতটুকু লিখে ফেলো। দেখি তোমরা কে কে লিখতেছো, আমাকে একটু দেখা যাচ্ছে কিনা। আমি সরে গেছি, দেখো এখন দেখা যাচ্ছে কিনা। আমি এক সাইডে চলে আসছি। আগে তুলে ফেলো তোমরা লিখা শেষ হলে। আচ্ছা স্যার দেখা যাচ্ছে না, জাপসা লাগতেছে। আচ্ছা জাপসা, তোমাদের সবারই কি একই অবস্থা, জাপসা লাগতেছে? আচ্ছা এখন এখন দেখা যাচ্ছে কিনা দেখো তো, এখন স্পষ্ট দেখা যাচ্ছে? আচ্ছা এমডি সামির হাসান বলছো লিখা ডান। আচ্ছা আচ্ছা, সামির হাসান বলছো যাদের নেট প্রবলেম তাদের ব্লার দেখাচ্ছে। আচ্ছা তানজিল ইসলাম বলছো লিখা ডান। আচ্ছা তাহলে আমি মুছে দিই এটা। আচ্ছা এরপরে হচ্ছে আমরা এটাকে, যেহেতু এটা সমান, তা এ ইকুয়ালস টু কজ আলফা, বি ইকুয়ালস টু সাইন আলফা, সি ইকুয়ালস টু পি, তাহলে এটাকে এভাবে লেখা যায় না, এই যে এ বাই কজ আলফা ইকুয়ালস টু এটাকে বি বাই সাইন আলফা। যেহেতু সবাই সমান সমান সমান, এটাকে ভাগ করলে তো কি হবে, ওয়ান আসবে, এটারও কি আসবে, ওয়ান আসবে। বি বাই সাইন আলফা ইকুয়ালস টু এটা কি হবে, সি বাই পি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি। আচ্ছা এটা বেশি উপরে হয়ে গেছে মনে হয়, এটাকে আমি একটু নিচে লিখি। এটাকে এভাবে লেখা যায়, এ বাই কজ আলফা ইকুয়ালস টু বি বাই সাইন আলফা ইকুয়ালস টু সি বাই পি। সবাই যেহেতু সমান, ঠিক আছে, এটাকে তার সমান দিয়ে ভাগ করলে এটাও ওয়ান আসবে, এটাও ওয়ান আসবে, এটাও কি আসবে, ওয়ান আসবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে বলছে পি এর মান নির্ণয় করার জন্য এ বি সিতে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু লেখা শেষ, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি না। আচ্ছা দেখো তো, এ বাই কজ আলফা এটা ইকুয়ালস টু কি লেখা যায়, সি বাই পি লেখা যায়। আবার বি বাই সাইন আলফা এটা ইকুয়ালস টু কি লেখা যায়, সি বাই পি লেখা যায়, ঠিক আছে। তাহলে এই যে দেখো তো, এটাকে আমরা কজ আলফা ইকুয়ালস টু কি লিখতে পারি, কজ আলফাকে এদিকে নিয়ে আসো, তাহলে এ পি ডিভাইডেড বাই কি লেখা যায়, সি লেখা যায়। এ পি ডিভাইডেড বাই সি এভাবে লেখা যায়। তারপর এখানে সাইন আলফা ইকুয়ালস টু কি লেখা যায়, এই যে এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এটাকে বিপি ডিভাইডেড বাই কি লেখা যাবে, সি লেখা যাবে। তাহলে কজ আলফা এবং সাইন আলফা এটা আমি কেন নির্ণয় করলাম, এটা নির্ণয় করলাম হচ্ছে যাতে এই দুইটা সমীকরণকে আমরা কি করতে পারি, একটা সমীকরণে নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি, গত ক্লাসে এই ধরনের একটা ম্যাথ করেছি আমরা, সেটা হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কি ওয়ান। সেটা আমরা ত্রিকোণমিতিতে শিখেছি। আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু ওয়ান। এবার কি করব, এবার জাস্ট এই মানগুলো এখানে বসায় দেব, ঠিক আছে। তাহলে এই মানগুলো বসায় দিলে কি আসবে, সাইনের মান হচ্ছে বিপি বাই সি হোল স্কোয়ার প্লাস কজের মান হচ্ছে এপি বাই সি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি ওয়ান। আমাদের বলছে কি পি এর মানটা এ বি সিতে প্রকাশ করো, তাই না। এখন একটা সমীকরণ চলে আসছে, পি এর মান যেহেতু নির্ণয় করতে বলছে, যার মান নির্ণয় করতে বলছে তাকে তোমরা সাবজেক্টে রেখে বাকিগুলোকে ওইদিকে নিয়ে যাবে। জাস্ট এই কাজটা করলে তোমাদের ম্যাথ শেষ।
তাহলে আমরা এটাকে কি করতে পারি, নিচে এগুলো দেখা যাচ্ছে কিনা, আচ্ছা আমি এখানে দেখতে পারি। তাহলে বি স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার সমান 1। তাহলে আমাদের উদ্দেশ্য কি, পি কে কি করা, একটা করে ফেলা। ঠিক আছে, পি কে আমরা একটা করে ফেলি, দেখি আচ্ছা উপরেরটা মুছে দিচ্ছি। ঠিক আছে, একটু বলো তো লিখা ডান কিনা, একটু লিখো তোমরা কমেন্টে। লিখা ডান হলে আমি পুরোটাই মুছে দিতে পারবো। তাহলে বা এটা আমরা যদি এখানে সি স্কোয়ার এটা লসাগু নেই, তাহলে কি আসবে, বি স্কোয়ার পি স্কোয়ার প্লাস এ স্কোয়ার পি স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখো কত ইজি ম্যান, তোমাকে জাস্ট বলছি কি, মানে দুইটা সমীকরণ কি একই সরলরেখাকে নির্দেশ করে, সেখান থেকে আমরা খুব সহজে একটা সমীকরণে নিয়ে আসলাম, সেই সমীকরণ থেকে পি কে আমরা এখন সাবজেক্ট করে ফেলবো। এটাই হচ্ছে পি এর মান নির্ণয়, কত ইজিলি করা যায়। তাহলে এই যে পি স্কোয়ার এটা কমন নাও, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, সি স্কোয়ার। কিন্তু আমাকে বলছে হচ্ছে, আচ্ছা লিখা ডান ভেরি গুড। আচ্ছা আমি মুছে দিচ্ছি। তাহলে এই যে আমাকে বলছে কি পি স্কোয়ারের মান নির্ণয় করার জন্য, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা এইদিকে নিয়ে আসি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা পি এর মান নির্ণয় করতে গেলে এটাকে রুট করতে হবে না, এটাকে রুট করলে কি আসবে, সি স্কোয়ারকে রুট করলে কি আসে, সি আসে। আর এটাকে রুট করলে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো যেহেতু এখানে রুট করছি আমরা, সেজন্য সামনে একটা প্লাস মাইনাস দিবা এবং সাইড নোটে লিখে দিবা এটা কি করছো তুমি, বর্গমূল করে। তাইলে বর্গমূল করছো, এই জন্য এখানে লিখে দিবা বর্গমূল করে। দেখো কত ইজি। তাহলে এখানে একটাই বেসিক, শুধু একটা বেসিক পেয়েছি, সেটা হচ্ছে যদি দুইটা সমীকরণ একটা সরলরেখাকে নির্দেশ করে, তাহলে উভয়ের এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ সমান হবে এবং তাদের অনুপাতও সমান হবে। এই বেসিকটা, শুধু এই বেসিকটা দিয়ে আমি এই ম্যাথটা করে ফেলছি। আরেকটা শুধু ত্রিকোণমিতির সূত্র, এটা তোমরা সবাই জানো, সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা সমান 1। এই সূত্র দিয়ে খুব ইজিলি ম্যাথটা হয়ে গেছে। যারা যারা শেষ করছো বুঝছো কিনা, না বুঝলে বুঝি নাই বলো, আমি আবার বুঝাই দিব বেসিক আইডিয়াটা। তাহলে তোমরা একটু, আচ্ছা আমি সরে গেছি, তোমরা এখন দেখা যাচ্ছে কিনা দেখো। আচ্ছা এমডি সামির আসান বলছো দেখা যায়, মো আক্তার বলছো দেখা যাচ্ছে স্যার, নৌসিন বিনতে বাহার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভেরি গুড। লেখা শেষ হলে যে কেউ একজন লেখা ডান এরকম লিখেও, একজন লিখলেও আমি এটা মুছে দিব। আচ্ছা তোমাদের লেখা শেষ কিনা একটু আমাকে বলো, লেখা শেষ কিনা। আচ্ছা আমার এখানে কি স্লো হয়ে গেছে নাকি, আচ্ছা লেখা ডান। তাহলে আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাই। ঠিক আছে, আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাব। এখানে বেসিক পেয়েছে একটা, সেই বেসিকটা তোমরা খাতার পাশে লিখে রাখবা। ঠিক আছে, আমি যে কথা যেটা বলছি, মানে দুইটা সমীকরণ যদি একটা সরলরেখাকে নির্দেশ করে, তাহলে তাদের এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ কি হবে, সমান হবে এবং তাদের অনুপাতগুলোও সমান হবে। এটা খাতার এক পাশে লিখে রাখবা। আচ্ছা এখন আমরা আরেকটা ম্যাথে চলে যাই। আরেকটা ম্যাথে, এটা আমি কোয়েশ্চেনটা লিখতেছি, তোমরাও সাথে সাথে লিখে ফেলো। কোয়েশ্চেনটা হচ্ছে এক্স প্লাস 2y প্লাস 7 ইকুয়ালস টু 0। এক্স প্লাস 2y প্লাস 7 ইকুয়ালস টু 0 রেখা দ্বারা, রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী, রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্দেশ করো। মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্দেশ করো। তারপরে হচ্ছে স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে নির্ণয় করো।
আরেকটা কথা বলছে, উপরিউক্ত খণ্ডিত অংশের কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্দেশ করো। উপরিউক্ত উপরিউক্ত খণ্ডিত অংশ অংশ কোন বর্গের বাহু হলে হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তার ক্ষেত্রফল নির্ণয় করো। জাস্ট এতটুকুই। আচ্ছা, তাহলে তোমরা লিখে ফেলো, খুব দ্রুত লিখে ফেলো এবং সাথে সাথে আমরা ম্যাথটাতে চলে যাব। তাহলে তোমরা লেখা শেষ হলে এখন আমি একটা চিত্র আঁকতেছি, সেই চিত্রটা দেখবা। এখানে কথাটা কি বলছে আগে আমরা একটু পড়ি। x + 2y + 7 = 0, এই রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। তাহলে বোঝাই যাচ্ছে এটা দ্বারা অক্ষদ্বয় কি হয়েছে, খণ্ডিত হয়েছে। ঠিক আছে, খণ্ডিত অংশ মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো উপরিউক্ত খণ্ডিত অংশের কোন বর্গের। আচ্ছা, ওই সেকেন্ড পার্টটা আমরা পরে করব, প্রথমে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করি। আচ্ছা, সমাধান। এটা আগে চিত্র আঁকার আগে সামান্য একটা কাজ করি। এই যে দেখো, সমাধান দেওয়া আছে কি, ওই সরলরেখার সমীকরণটা হচ্ছে x + 2y + 7 = 0। ঠিক আছে, সমীকরণটা x + 2y + 7। হ্যাঁ, তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি না, x + 2y = -7। কেন করতেছি, কেন আমি 7টাকে ওইদিকে নিয়ে যাচ্ছি? তার কারণ হলো আমরা জানি অক্ষরেখা দুটোটা ছেদকারী কোনো সমীকরণ যদি আমরা বের করতে চাই, তাহলে x/a, এটার বেসিকটা হচ্ছে এরকম, x/a + y/b = কি করতে হবে, 1। ঠিক আছে, তাহলে তোমাকে যদি এই ফর্মে নিয়ে আসতে হয়, x এর পাশে উপরে লবে কিছু রাখা যাবে না, y এর পাশে উপরে লবে কিছু রাখা যাবে না, যা থাকবে সব হরে, এই পাশে থাকবে 1। এই পাশে যদি আমরা কনস্ট্যান্টটাকে 1 করতে চাই, তাহলে কনস্ট্যান্টটাকে এদিকে নিয়ে আসতে হবে, তারপরে সেই কনস্ট্যান্ট দ্বারা ভাগ করে দিতে হবে। দেখি এটা কত আসে। তাহলে এটা হচ্ছে x -7 দ্বারা ভাগ করে দাও, x/-7 + 2y/-7 = 1। দেখো তো আমরা যে সমীকরণে নিয়ে যেতে চাচ্ছি। আচ্ছা, তোমার প্রশ্ন হতে পারে কেন আমরা এই সমীকরণে নিয়ে যেতে চাচ্ছি, কেন আমরা এই সমীকরণে নিব? কারণ হচ্ছে এখানে দেখো তো অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, তার মানে অক্ষ দুটোটাকে কি করবে, ছেদ করবে এই সরলরেখাটা। সেজন্য আমরা অক্ষরেখা ছেদকারী সমীকরণ এই বেসিকটাতে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে এখানে আমরা একটা বেসিক পেলাম, এটা একটু মাথায় রাখবা। তাহলে স্টার চিহ্ন মানে হচ্ছে একটা বেসিক। তো এখন আমরা তাহলে কি বলছিলাম, x এর পাশেও কিছু রাখবো না, y এর পাশেও লবে কিছু রাখবো না, যা রাখবো সব হরে নিয়ে যাবো। x/-7 + y/-7 এই 2টা নিচে নিয়ে আসলে 7 এরও নিচে চলে আসবে, -7/2 = কি, 1। এখন আমরা চিত্রটা আঁকতে পারবো। দেখো কিভাবে চিত্রটা কেমন হবে। এই যে দেখো, x অক্ষ এবং y অক্ষ আঁকো। এটা x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। x অক্ষের দিকে কতটুকু অংশ ছেদ করবে, -7। তার মানে মাইনাস মানে কোন দিকে, x এর এই দিকে, তার মানে 7 একক, কিন্তু নেগেটিভ দিকে। কেন? কারণ এখানে কি আছে, মাইনাস আছে। তাহলে নেগেটিভ দিকে তুমি 7 একক এসে এখানে একটা বিন্দু দাও, তাইলে এই জায়গায় ছেদ করবে। আর y এর দিকে কোথায় ছেদ করবে, -7/2, তার মানে 3.5 এর মতো, 3.5। তাহলে 3.5 হলে এটার অর্ধেক মানে মোটামুটি আনুমানিক নেবে, এগুলো একদম একুরেট আঁকার দরকার নেই। তাহলে এখানে আমরা এই সরলরেখাটা হবে এরকম। আমরা এদিকে আর এদিকে আঁকবো না, কারণ হচ্ছে আমাদেরকে জাস্ট মধ্যবর্তী খণ্ডিত অংশটার কথা বলছে। তাহলে মধ্যবর্তী খণ্ডিত অংশ মানে এর ভিতরে। ঠিক আছে, এখন আমাদেরকে বের করতে হবে যে এই x অক্ষের উপর যে বিন্দুটা, সেটাকে তুমি a ধরো আর এটাকে তুমি b ধরো। তো এখন যেহেতু এটা x অক্ষের উপর a বিন্দু, সাথে সাথে আমরা কি বলে দিতে পারবো, x অক্ষের উপর যে কোনো বিন্দুর y স্থানাঙ্ক 0, মানে x অক্ষের উপর বিপরীতটা মানে y স্থানাঙ্ক 0, y অক্ষের উপর তার বিপরীতটা x স্থানাঙ্কটা 0, অর্থাৎ x অক্ষের উপর কোটি 0 আর y অক্ষের উপর বোস 0। ঠিক আছে, আরেকটা বেসিক পেলাম, তাহলে এটাও লিখে রাখে। এখন এটা যেহেতু x অক্ষের উপর, সাথে সাথে বলতে পারবো এটার বোসটা আমি এখনো কি জানি না, কোটিটা 0, সাথে সাথে এটা বলে দিতে পারবে। যেহেতু এটা y অক্ষে, সাথে সাথে তুমি বলে দিতে পারবে এটার বোসটা হচ্ছে 0।
ওয়াই অক্ষে বুঝ জিরো আর এক্স অক্ষে কোটি জিরো। তাহলে আরেকটা আমরা কি পেলাম, বেসিক পেলাম। এখানে দুইটা বেসিক এখন পর্যন্ত পেলাম। এখন একটু খেয়াল করে দেখো তো, এক্স বাই -7 যেহেতু এটা মধ্যবিন্দু, এই যে মূল বিন্দু থেকে 7 গড় এদিকে আসছে না, 7 গড় বাম দিকে আসছে না, তাহলে বাম দিকে 7 গড় আসা মানে কি -7,0 দিতে পারে না, বাম দিকে 7 গড় মানে হচ্ছে -7, আর এটার নিচের দিকে কতটুকু নামছে -7/2, তার মানে হচ্ছে এটা -7/2। এখন এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে গেছি না, যদি আমরা চিত্রে পেয়েছি কিন্তু এখানে লিখতে হবে আমাদেরকে, ঠিক আছে? তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা এবং লিখা ডান কিনা আমাকে একটু জানাও, তাহলে আমি বোর্ডটা মুছে দিতে পারবো। তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে আমাকে জানাও। আচ্ছা আমি সরে যাচ্ছি, অনেকে লেখা দেখে না, অনেকে তোমরা কি বুঝছো কিনা আমাকে জানাও। আচ্ছা একটু কমেন্ট করো, তোমরা বুঝছো কিনা কমেন্ট করো। না বুঝে থাকলে যে কেউ প্রশ্ন করতে কোনো লজ্জা পাবে না, না বুঝলে সরাসরি বলবা স্যার বুঝি নাই, এই জায়গায় বুঝি নাই, কোনো সমস্যা নাই, আমি বারবার বুঝাই দিব। আচ্ছা তোমরা কমেন্ট কি করছো নাকি নাকি আমার এখানে আসতেছে না? আচ্ছা তোমাদের কি এতটুকু লেখা শেষ? তোমরা একটু কোঅপারেট করো যে তোমাদের লেখা শেষ কিনা নাকি শেষ হয় নাই, আমাকে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি এই অংশটা মুছে দিচ্ছি, এরপর পরবর্তী অংশে চলে যাই। আমার এখানে কমেন্ট আসতেছে না, আচ্ছা যাই হোক, এখন আমি এর পরবর্তী অংশে চলে যাই। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা কিভাবে পেয়েছিলাম, এক্স অক্ষের দিকে নিচে 7 গড় গেছে, ওয়াই অক্ষে এক্স অক্ষের দিকে বাম দিকে 7 গড়, ওয়াই অক্ষের দিকে নিচে 7/2 গড়। তাহলে সুতরাং এক্স অক্ষে এক্স অক্ষে এক্স অক্ষের এক্স অক্ষের ছেদকৃত বিন্দু এভাবে লিখতে পারো, এক্স অক্ষের ছেদকৃত বিন্দু, ওটাকে আমরা কি ধরছি, ওটাকে আমরা এ ধরছি, ঠিক আছে? এ ইকুয়ালস টু কি পাইছি, -7,0, আর ওয়াই অক্ষের ছেদকৃত বিন্দু বি ইকুয়ালস টু, এটা কি পেয়েছিলাম 0,-7/2, ঠিক আছে? তাহলে এখন আমরা এই যে এ আর বি পেয়েছি, আমাদেরকে বলছে এটার এই যে অক্ষরেখার যে ছেদকৃত অংশ সেটার মধ্যবিন্দুটা নির্ণয় করতে, ঠিক আছে? মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করব, মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করব হচ্ছে, সুতরাং এ বি এর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করি আমরা, মধ্যবিন্দুর এখানে আরেকটা বেসিক আছে, ঠিক আছে? সেটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়। মধ্যবিন্দু কিভাবে, এটার এক্স যোগ করে 2 দ্বারা ভাগ, আবার এটার এক্স ওয়াই যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে -7 + 0 / 2, 0 -7/2 / 2, তাহলে এটা কত আসবে, -7/2, -7/4। আচ্ছা এই পর্যন্ত মধ্যবিন্দু পর্যন্ত তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও, কমেন্ট সেকশনে দ্রুত জানাও মধ্যবিন্দু পর্যন্ত তোমরা বুঝছো কিনা। মধ্যবিন্দু পর্যন্ত বুঝছো কিনা আমাকে কমেন্ট সেকশনে একটু জানাও। আমি কমেন্ট এর একটা জায়গার পর থেকে আর কমেন্ট আসতেছে না এখানে।
আচ্ছা আমি ওয়াইফাই অন অফ করে দেখি। তোমরা আমাকে একটু জানাও এটা বুঝছো কিনা। কেউ যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে বলবা, আমি সেটা আবার বুঝে দিব। আচ্ছা তাহলে আশা করি তোমরা আচ্ছা আশা করি তোমরা এটা লিখে ফেলছো। এরপরে এরপরে কি বলছে আমাদের কোয়েশ্চেনে, এরপরে বলছে উপরিউক্ত খণ্ডটি অর্থাৎ এই খণ্ডটা, এই খণ্ডটা যদি কোনো একটা বর্গের বাহু হয়, ঠিক আছে, বর্গের বাহু হলে সেই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফল, আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান কি, বর্গের ক্ষেত্রফল সমান এক বাহু যেটা, সেই এক বাহুকে কি করতে হবে, স্কোয়ার করে দিতে হবে। সেই এক বাহুকে স্কোয়ার করে দিলেই বর্গের কি ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে এটাকে এক বাহু ধরতে বলছে না, এই যে খণ্ডিত যে অংশটা, এটাকেই তো কি ধরতে বলছে, একটা বাহু ধরতে বলছে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে না, যেহেতু এখানে বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে ওই এক বাহু যেটা, সেই বাহুটার দৈর্ঘ্য বের করে স্কোয়ার করে দিতে হবে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি দুইটা বিন্দু যদি দেয়া থাকে তাহলে তার দৈর্ঘ্য আমরা খুব ইজিলি নির্ণয় করতে পারি। আচ্ছা এখানে প্রথমে এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করে ফেলি। সুতরাং এ বি ইকুয়ালস টু কি হবে, এ বি মানে হচ্ছে কিভাবে আমরা দৈর্ঘ্য নির্ণয় করি, রুট দিয়ে, মনে আছে এটা -7 -0 হোল স্কোয়ার প্লাস -7/2 -0 -7/2 -0 হোল স্কোয়ার। তাহলে এটা কি আসবে, এটা আসবে 49, মানে -7 থাকবে, তো -7কে স্কোয়ার করলে এটা হবে 49, আর এটা হবে 49/4। আচ্ছা এখন আমি উপরের অংশটা মুছে দিচ্ছি। তাহলে এটা আসতেছে হচ্ছে রুটের ভিতর 4, 4 দিয়ে 49কে মাল্টিপ্লাই করলে কি আসবে, 4 9 36, তারপরে হচ্ছে 4 4 16 19 196, তারপরে হচ্ছে প্লাস 49। তাহলে এটা কত আসবে, 6 আর 9 হচ্ছে 15, তারপরে 9 আর 4 13 14, তারপরে এটা হবে 245/4। আচ্ছা এরপরে রুট বাগিয়া করে এটা যত আসে আর কি, না গেলে 4কে তো রুট যাবে, তাহলে এতটুকুতে এটা এটা থাকবে এ বির। তাহলে এখন বর্গের ক্ষেত্রফলটা আমরা কিভাবে করব, সুতরাং বর্গের ক্ষেত্রফল, সুতরাং বর্গের ক্ষেত্রফল জাস্ট ওই বাহুটাকে কি করে দেব, স্কোয়ার করে দেব, রুট 245/4 এটাকে স্কোয়ার করে দেব। স্কোয়ার করে দিলে 245 কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এখানে কোনো কমেন্ট আসতেছে না, সেই জন্য আমি বুঝতেছি না আসলে কি সমস্যা। আচ্ছা এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা একটু আরেকবার কমেন্ট করো তো সবাই, দেখি এবার কি সমস্যা হচ্ছে। সবাই সবাই কমেন্ট করো। তো তোমরা বুঝছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও, হয়তো নাকি কমেন্ট করা যাচ্ছে না বা কিছু একটা সমস্যা হয়েছে, কমেন্টে জানাও আমাকে, কমেন্টে জানাও আমাকে, কমেন্টে জানাও। আচ্ছা আমি এদিকে একটু দেখি।
আচ্ছা আমার এই মোবাইলে আসতেছে এখন, এই মোবাইলে আসতেছে, বাট এই মোবাইলে কমেন্ট আসতেছে না, এখানে নেটের প্রবলেম হচ্ছে মনে হয়। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, জি স্যার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এটা নেটের প্রবলেম না, আমার এই মোবাইলটার প্রবলেম মেবি, এই মোবাইলে এই সমস্যাটা হচ্ছে। যাই হোক, আচ্ছা এরপরের ম্যাথে আমরা চলে যাই। এরপর এটা যদি বুঝে থাকো এরপরের ম্যাথে চলে যাই। এরপরের ম্যাথটাতে আমরা, তোমরা সাথে সাথে এটা লিখে ফেলো। তাহলে এরপরের ম্যাথ, এমনি রিয়েক্ট আসতেছে বাট কমেন্ট আসতেছে না। আচ্ছা যাই হোক, এখন আমরা এরপরের ম্যাথে চলে যাই। এরপরের ম্যাথটা হচ্ছে 3x প্লাস 5y মাইনাস 2 ইকুয়ালস টু 0। 3x প্লাস 5y, 3x প্লাস 5y মাইনাস 2 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। 2x প্লাস 3y ইকুয়ালস টু 0, 2x প্লাস 3y ইকুয়ালস টু 0। তারপরে হচ্ছে x প্লাস by প্লাস 1, x প্লাস by প্লাস 1 ইকুয়ালস টু 0। রেখাত্রয়ের একটি সাধারণ বিন্দু থাকলে, রেখাত্রয়ের একটি সাধারণ বিন্দু থাকলে, সাধারণ বিন্দু থাকলে, তাহলে কি করতে বলছে? একটি সাধারণ বিন্দু থাকলে এ ও বি এর মান নির্ণয় করো। এ ও বি এর মান নির্ণয় করো। আচ্ছা তোমরা প্রশ্নটা লিখে ফেলো, আমি এই প্রবলেমটা সলভ করতে পারি কিনা একটু দেখি। কমেন্ট আসতেছে না এটাতে। আচ্ছা এখানে, আচ্ছা যাই হোক, কমেন্ট আসলে আসুক, না আসলে না আসুক, সমস্যা নেই। আচ্ছা এখন এখানে যেটা বলছে রেখাত্রয়ের একটি সাধারণ বিন্দু থাকলে, তাহলে আচ্ছা এখানে প্রশ্নটা হচ্ছে তিনটা, এখানে আমাদেরকে তিনটা রেখা দিছে, তিনটা রেখা, আমি চিত্রটাকে মনে করো তিনটা রেখা এদিকে 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 এরকম আছে, তাহলে সবার একটা সাধারণ বিন্দু আছে, তিনটা রেখারই একটা কি আছে? সাধারণ বিন্দু আছে। এই বিন্দুটা সাধারণ যদি একটা বিন্দু থাকে, তাহলে বেসিকটা কিরকম? বেসিকটা হচ্ছে, এখানে আমি সমাধানে লিখলে তোমরা বুঝতে পারবা সেই বেসিকটা, সেটা হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে বলে এগুলো তিনোটাই লিখে ফেলো। দেওয়া আছে, এটা হচ্ছে 3x প্লাস 5y মাইনাস 2 ইকুয়ালস টু 0, তারপরে 2x প্লাস 3y ইকুয়ালস টু 0, আরেকটা হচ্ছে x প্লাস by, x প্লাস by প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা এখন আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে, এখানে এখানে যদি একটা সাধারণ বিন্দু থাকে, সেটার বেসিকটা হচ্ছে এই যে, যেহেতু এভাবে লিখো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, যেহেতু 1 2 3, যেহেতু 1 2 3 নং সমীকরণের 3 নং সমীকরণের একটি সাধারণ বিন্দু আছে, সমীকরণের একটি সাধারণ বিন্দু আছে, একটি সাধারণ বিন্দু রয়েছে, রয়েছে বা আছে, রয়েছে, এটা বেশি, বিন্দু আছে, তাহলে কি করা যায়? আচ্ছা এরপরে আমি উপরে লিখি, প্রশ্নটা আশা করি সবাই লিখে ফেলছো। তাহলে যেহেতু 1 2 3 এই তিনটার একটা সাধারণ বিন্দু আছে, তাহলে সাধারণ বিন্দু থাকলে আমাদের এটা হচ্ছে এগুলার এই যে কনস্ট্যান্ট টার্মগুলো দিয়ে যে নির্ণায়ক হবে, নির্ণায়ক মানে এরকম, এটার x এর সহগ হচ্ছে কত? 3, এটার y এর সহগ কত? 5, এটার টার্মটা কত? -2 কনস্ট্যান্ট টার্ম, এটার x এর সহগ 2, এটার y এর সহগ 3, এটার কনস্ট্যান্ট টার্ম 0, এটার x এর সহগ a, এটার y এর সহগ হচ্ছে b, এটার কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 1। এই যে নির্ণায়ক যেটা হবে এগুলো দিয়ে, এই টার্মগুলো দিয়ে
সেটা সেটা হবে 0। তাহলে এখানে একটা বেসিক তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি তিনটা সরলরেখা একটা বিন্দুতে মিলিত হয় বা একটা বিন্দু সমবিন্দু হয়, মানে একটা বিন্দুতে যদি এভাবে মিলিত হয়, তাহলে এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং কনস্ট্যান্ট দিয়ে এই তিনটার এগুলো দিয়ে যে নির্ণায়কটা হবে সেই নির্ণায়কের মানটা কি আসবে? 0 আসবে। ঠিক আছে? আচ্ছা, এখানে যেহেতু কমেন্ট আসতেছে না, আমাকে বুঝতে পারতেছে না, তো এরপরে এটা নির্ণায়ক যারা করেছো, ঠিক আছে, নির্ণায়ক যারা করেছো তারা অবশ্যই জানো নির্ণায়ক এটা কিভাবে করতে হয়। প্রথমে যে কোনো একটা সারিকে দিয়ে এটা বিস্তার করতে হয়। 3 নাও, ঠিক আছে, 3 নিলে তাহলে মনে করো এই লাইন আর এই লাইন চলে গেছে। 3 নিলে তাহলে যে 4টা বাকি থাকবে সেই 4টাকে গুণ করে দাও। 3 একে 3 মাইনাস 0 আর 0 মিলে হবে 0। ঠিক আছে, এরপরে হচ্ছে মাইনাস, এবার 5 নাও, প্রথমে প্লাস তারপরে মাইনাস। আচ্ছা, 5 নিলে এটা এবং এটা বাদ দাও, বাদ দিলে তাহলে 2 একে 2 মাইনাস 0, এই যে 1 আর 0 মিলে 0 গুণ করলে হবে 0। তারপর এটা প্লাস প্লাস, এবার মাইনাস 2টা নাও, মাইনাস 2 নিলে এখানে কি থাকবে? এটা আর এটা বাদ, তাহলে 2b মাইনাস 3a, তাহলে ইকুয়ালস টু 0। এতটুকু বুঝছো কিনা, এটা লেখা শেষ কিনা? আচ্ছা, আমি কমেন্টটা এদিকে দেখি, এই মোবাইলে দেখি, তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, এরপরে কি হবে তাইলে? এরপরে হচ্ছে এটা গুণ করে দাও, 3 গুণ করলে 9 মাইনাস 5 দুগুণ 10 প্লাস এটা হবে যে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 4b, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 6a ইকুয়ালস টু 0। তাহলে এটা কত আসতেছে? এই যে 9 মাইনাস 1 মানে 9 মাইনাস 10 মানে হচ্ছে মাইনাস 1 প্লাস 6a মাইনাস 4b ইকুয়ালস টু 0। তাহলে 1টাকে ওইদিকে নিয়ে যাই আমরা, 1টাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে এটা কি আসবে? 6a মাইনাস 4b ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে কি এ আর বি এর সমীকরণ, যেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। এ এবং বি এর সম্পর্ক নির্ণয় করো। তাহলে এই যে এ এবং বি এর সম্পর্ক মানে হচ্ছে একটা সমীকরণ নির্ণয় করা। আচ্ছা, আমরা আজকে এতটুকুই থাকুক ক্লাসটা, যেহেতু নেটের বেশি প্রবলেম, এখানে টোটালি কোনো কমেন্ট আসতেছে না। তো আজকে তাহলে ক্লাসটা এতটুকু থাকবে। আমরা টাইপ 5 শেষ করছি, টাইপ 5-এর পরে আমরা টাইপ 6-এ চলে যাব। আমাদের টাইপ 8 পর্যন্ত থাকবে। আশা করি হয়তো 2টা বা 3টা ক্লাসে, আমাদের পরবর্তীতে 2টা-3টা ক্লাসেই শেষ হয়ে যাবে। তাহলে তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে যারাই ছিল সবাইকে ধন্যবাদ। যারা যারা বুঝো নাই তারা পরবর্তীতে আমাকে ইনবক্স করতে পারো যে যে জায়গাগুলো বুঝো নাই। তো তাহলে তোমাদের সবাইকে শুভেচ্ছা, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে যেহেতু নেট প্রবলেম, আমার ইচ্ছা ছিল আরও টাইপ 6টা শুরু করার। আমি নেক্সট ক্লাসে টাইপ 6টা শুরু করব। তাহলে নেক্সট ক্লাস অর্থাৎ লেকচার 10-এ তোমাদেরকে স্বাগতম, সবাই দেখবা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শেষ করছি। আসসালামু আলাইকুম।